আমরা যদি গতকালের ম্যাচটা নিয়েই কথা বলি, ঈশান কিষান দুর্দান্ত খেলেছেন। মানে এই পিচে 40 বলে 77 রান করা মানে বিশাল বড় ব্যাপার। যদিও মনে হয় টি-20তে খুবই ইজি, কিন্তু এই ধরনের পিচে আসলে খুবই বড় একটা ব্যাপার। যেখানে সবাই স্ট্রাগল করছিলেন সেখানে তিনি খেলছিলেন, এবং তার যে স্ট্রাগল পিরিয়ডটা আমরা সবাই জানি, দল থেকে বাদ পড়েছিলেন, কন্ট্রাক্ট থেকে বাদ পড়েছিলেন, আইপিএলে তার দল তাকে ছেড়ে দিয়েছিল, বিশ্বকাপ তিনি খেলবেন কিনা সেটাও তিনি নিশ্চিত না। সেই জায়গা থেকে তিনি যেভাবে আসলে গতকাল ম্যাচটাকে নিজের গ্রিপে নিয়েছেন, তার পারফরমেন্স কেমন এনজয় করেছেন? আচ্ছা, ঈশান কিষানের পারফরমেন্স যদি আপনি বলেন, আমি একটা জিনিস এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনার শুরুতে বল যখন নতুন থাকে বা ব্যাটে একটু বেটার আসে, কারণ শ্রীলঙ্কার এই উইকেটগুলো কিন্তু টিপিক্যাল আপনার ওই টি-20 200 রানের উইকেট না। তিনি একদম শুরুতেই যত বেশি সম্ভব রান করা, হিট ব্যাক করার চেষ্টা করেছেন। কেননা আপনি খেয়াল করেন, প্রথম ওভারে অভিষেক শর্মা যখন আউট হলেন, নর্মালি কি হয় ধরনের সিচুয়েশনে ব্যাটসম্যান একটু ডিফেন্সিভে যায়, দ্বিতীয় ওভারের প্রথম বল ছক্কা মারছে উনি। ওই ওভারে শাহিন শাফিদের ওই ওভারে 6-4-1-4 মানে 5 বল খেলে সে 15 রান করছে। এই যে স্টেটমেন্টটা দেয়া, এই স্টেটমেন্টটা তো ইম্পর্টেন্ট ছিল, নট রিগার্ডিং শুধুমাত্র তার রান করা, অপোনেন্টকে ওই বার্তাটা দেয়া যে তুমি ফার্স্ট ওভার উইকেট পাইছো বলে আমি তোমার ছেড়ে দেবো, ব্যাপারটা এরকম না। এই যে মানসিকতা এবং এই যে শুরুতেই আপনার অপোনেন্টকে যে অ্যাটাক করার চেষ্টা, নতুন বলটা কাজে লাগানোর চেষ্টা সাকসেসফুলি করতে পারছে। আপনি দেখেন সূর্যা কুমার যাদবের মতো ব্যাটসম্যান 29 বলে 32 করছে, তিলক ভার্মা কত 24 বলে বোধহয় 25 করছে। অর্থাৎ উইকেটটা ব্যাট করার জন্য অত ভালো যে ছিল না, তার প্রকৃষ্ট প্রমাণ তাদের এই ব্যাটিং। দ্বিতীয়ত হচ্ছে পাকিস্তানের দ্য ফার্স্ট টিম যারা ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচে 6 জন স্পিনার ব্যবহার করছে। পাকিস্তানি স্পিনাররা ভালোও করছে। সো এইখানে হচ্ছে ম্যাচের মূল পার্থক্যটা আসলে গড়ে দিয়েছে ঈশান কিষান। পাকিস্তানের ব্যাটিংটা আপনি খেয়াল করেন, আমার কেন যেন মনে হয়েছে পাকিস্তানের টপ অর্ডারের ব্যাট দেখে, ব্যাটিং ধরন দেখে আমি বাংলাদেশের ব্যাটারদের ব্যাট করতে দেখতেছি। যেটা বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি যিনি উচ্চারণ করেন, খালেদ মাহমুদ সুজন, যে বাংলাদেশের টপ লেভেল প্লেয়ারদেরও ম্যাচ অ্যাওয়ারনেস কম। আমার কাছে সেটাই মনে হয়েছে। হার্দিক পান্ডিয়া প্রথম 6 বলের অন্তত 2টা বল অফ স্ট্যাম্পের বাইরে শর্ট বল করবে, এটা আপনিও জানেন, সাহিবজাদা ফারহানও জানে, আমিও জানি। কিন্তু তো সেখানে অফ স্ট্যাম্পের ওই 7 নাম্বার করিডোরে সে শর্ট বল করছে এবং সাহিবজাদা ফারহান ঠিক ওইখান থেকে ডিপ মিডুইকেটে পুল শট খেলতে গেছে, আউট। বাংলাদেশের প্লেয়ার এটা করে। সালমান আলী আগা, আপনি ক্যাপ্টেন, আপনারা যে ট্র্যাপটা করা হয়েছে, আপনার অলরেডি 1 উইকেট 2 উইকেট চলে গেছে। আপনি ওই সময় আপনি তো মানে ওই লেভেলের প্লেয়ার না, আপনি তো ট্রাভিস হেড না, আপনি তো ধরেন ঈশান কিষান না, এটা কথার কথা বলতেছি আমি। সো আপনার সামর্থ্য অনুযায়ী খেলা এক্স্যাক্টলি উনি ওই ট্র্যাপে পা দিছে যে ট্র্যাপে তার করা হয়েছে। এখন বুমরা আসার পরে তার ফার্স্ট ওভারে যখন 2 উইকেট নিয়ে নিল, আপনার ভরসা জায়গাকে বাবর আজম, যে বরাবরই বড় ম্যাচগুলোতে ফ্লপ করে। বাবর আজম বরাবরই আপনার টপ এন্ড ম্যাচগুলোতে, হাই ক্রাঞ্চ ম্যাচগুলোতে, এগুলোতে গিয়ে তার পারফরমেন্স বেশিরভাগ ক্ষেত্রে খারাপ। এই ম্যাচও সেটাই হচ্ছে। পাওয়ার প্লের মধ্যে আপনি 4 উইকেট হারাই ফেলতেছেন, আপনি 55-60 রান করতে 7 উইকেট হারাই ফেলতেছেন। ওই রকম একটা টাফ উইকেট যেখানে বরুণ কুলদীপের মতো স্পিনার রয়েছে। আমার বিবেচনা এখন বরুণ চক্রবর্তী ওয়ার্ল্ডের টপ মোস্ট স্পিনারদের একজন, অনেকে তার বেস্ট স্পিনারও মনে করেন, তাদের খেলতে হবে। আপনার স্ট্র্যাটেজিক্যাল জায়গাটা তো নাই। আপনি যে গেম প্ল্যানটা এক্সিকিউট করবেন পাকিস্তানি টপ অর্ডার ব্যাটাররা, আপনি তো ওই কাছাকাছিও যান নাই। কেন আমি কথাটা বলছি? ওসমানের ব্যাটিং দেখেন আপনি, তার ব্যাটিং দেখে কি আপনার মনে হয়েছে যে উইকেট আসলে একদম আনপ্লেবল? না, উইকেট টাফ ছিল, বল সহজে ব্যাটে আসছিল না, একটু স্লোইশ ছিল, তার মানে আপনি ব্যাট করতে পারবেন না। ওসমান যদি পারে, বাবর আজম কেন পারলো না? সালমান আলী আগা কেন পারলো না? সাহিবজাদা ফারহান এশিয়া কাপেও ভারতের বিপক্ষে 40 এবং পরের 2টা 50 করছে, ইজ ইন ভেরি গুড নিক। সেই প্লেয়ার কেন এইভাবে আউট হবে এবং সেটা ফার্স্ট ওভারে? সো হয় কি, পাকিস্তান একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, এটা ধরেন আর মানে মিড 90s দিকে, ওই সময়ে কিন্তু পাকিস্তানের যে টিম ছিল 1999 ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল খেলছে। ওই সময় যেটা হইতো যে ভারত পাকিস্তান ম্যাচ মানে আপনি ধরে রাখতে পারতেন যে 80% ক্ষেত্রে পাকিস্তানই জিতবে। আমাদের এলাকায় যারা মুরব্বীরা খেলা দেখতো, তখন আসলে তো এত সুযোগ ছিল না খেলা দেখার, এত চ্যানেলও ছিল না। প্রাইম স্পোর্টস নামে একটা চ্যানেল ছিল, ওখানে খেলা দেখাতো। তো মুরব্বীরা বলতো যে ভারত পাকিস্তান ম্যাচ হইলে ভারত হচ্ছে পাকিস্তানের নাম শুনলে এমনি অর্ধেক হারে, বাকি অর্ধেক খেলে হারে। এটা মুরব্বীরা এটা বলতো, আমরা তো ছোট এটা শুনতাম। এখন যে ব্যাপারটা রিভার্স হয়ে গেছে, যে ভারতের নাম শুনলে পাকিস্তান এমনিতে অর্ধেক হেরে থাকে, বাকি অর্ধেক খেলে হারে, আর বাদ বাকি যা কি সব দেখেন ম্যাক্সে হচ্ছে একটা মিডিয়া হাইপ তৈরি করা, যে একটা যে কলার উচ্চ করে এই অমুক তমুক, কিন্তু আসলে এটার কোনো ভ্যালু নাই।